তোমাদেরকে আজকে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার গল্পটা একটু শোনাই। সেখান থেকে হয়তো তুমি অনেক চমৎকার কিছু আইডিয়া পাবে। আমি মূলত শ্রীমঙ্গলে বেড়ে ওঠা। সো আমি আমার শ্রীমঙ্গলে ছোট থেকে বড় হচ্ছি এবং আমি যে বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিব এর আগের বছর আমাদের কলেজ থেকে এক বড় ভাই 11তম হয়েছে। তার সাথে আমি কথাবার্তা বলেছি এবং তার কাছ থেকে জেনে নিয়েছি কি পড়তে হবে, কতটুকু পড়তে হবে। আমাদের কলেজের একজন স্যার ছিলেন রফিক স্যার, উনিও আমাকে অনেক বইপত্র দিয়ে বলেছে স্বাধীন এটা পড়ো, এইভাবে পড়ো, আগে থেকে পড়ে রাখলে তোমার জন্য চান্স পাওয়াটা সহজ হবে। ওনাদের কথা মতো আমি আমার এইচএসসি পরীক্ষার পাশাপাশি একটু একটু করে এই পড়াগুলোকে পড়ে রেখেছিলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় চলে এসেছিলাম। সেখানে এসে কোচিংয়ে ভর্তি হয়ে নিয়মিত পড়াশোনা করেছিলাম। আসলে দেখলাম সবগুলো কোচিং সেন্টারে মোটামুটি সেমই পড়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ায়। সো সব কিছুই আসলে টিচার তো সেমই, দেখা যায় প্রতি বছর এক এক কোচিং থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়। তো কোচিংয়ের চেয়ে বড় আসলে স্টুডেন্টটা নিজে। আমি স্বাধীন ভালোভাবে না পড়লে আমাকে পৃথিবীর যে কোনো ভালো টিচার দিয়ে কি চান্স পাওয়ানো যাবে। ঠিক একইভাবে কোন ব্যাচ ভালো হবে, কোন কোচিং ভালো হবে, এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে কোথায় বসে তুমি শান্তিতে পড়তে পারবে। তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে যে কোনো কোচিং সেন্টার থেকে তুমি ভালো করতে পারবা। আমরা তো ইদানিংকালে অনেক শিক্ষার্থীকে দেখি যে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকেও ঢাকা ইউনিভার্সিটিতে 1, 2, 3, 4-এর মধ্যে থাকতে তাদের ঢাকায় আসতে হচ্ছে না। সো এই ক্ষেত্রে আমি আমার টাইমে ঢাকায় এসেছিলাম এবং এসে আমি একটা XYZ নামে কোচিংয়ে ভর্তি হয়েছিলাম এবং সেখানে ভর্তি হওয়ার পর আমি কোচিংয়ের যে লেকচার শিটগুলো দিত সেই লেকচার শিটগুলোকে প্রতিদিন 5, 6, 7 ঘন্টার সময় নিয়ে শেষ করতাম। কোচিংয়ে আজকে যা পড়িয়েছে কোচিংয়ের লেকচার শিটটা পড়ে শেষ করেছি। লেকচার শিটটা পড়ে শেষ করে বাকি যে সময়টা থাকতো আমি ভোকাবুলারি পড়তাম, প্রিপোজিশন পড়তাম, শব্দার্থ ক্ষেত্রে হচ্ছে মানে এক কথায় প্রকাশ, সমার্থক শব্দ, বাগধারা, বিপরীতার্থক শব্দ, পারিভাষিক শব্দ, প্রবাদ প্রবচন, এগুলোকে নিয়ম করে করে পড়তাম। অর্থাৎ কোচিংয়ের লেকচার শিট শেষ করা মানে তো আমার একবার শেষ হয়েছে। এবং কোচিংয়ের ক্লাস থাকতো সপ্তাহে 3 দিন। তোমরা অনলাইনে বলো যে ভাই ডেলি ডেলি ক্লাস হবে কিনা, আসলে অফলাইনের কোচিংগুলোতে সপ্তাহে 3 দিন ক্লাস হয়, 4 দিন বন্ধ থাকে, কারণ যে পড়াটা দেয় এটা তো তোমার শেষ করতে হবে। সো আমি তো চাইলে প্রতিদিনই ক্লাস নিতে পারি, বাট তুমি তো শেষ করতে পারবে না। সো দেখা যেত অফলাইনে কি হচ্ছে যে যেই পড়াটা পড়িয়ে দিচ্ছে ওই পড়াটার জন্য 1-2 দিন সময় দিচ্ছে বাসায় যেন শেষ করতে পারি। তো কোচিংয়ের লেকচার শিট শেষ করে মুখস্থ আইটেমগুলো পড়ে মাঝে মধ্যেই প্রশ্ন ব্যাংক করতাম। প্রশ্ন ব্যাংক পড়ে হাতে সময় থাকলে সাধারণ জ্ঞান পড়তাম। সাধারণ জ্ঞানের অনেক বড় সিলেবাস দেখা যায়, একটু একটু করে পড়ে পড়ে নিজে নিজে এগিয়ে রাখতাম, বা বিভিন্ন টপিক যেগুলো থেকে মাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসবে সেগুলোর বিগত বছরে আসা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলোকে প্র্যাকটিস করে যেতাম। সো এইভাবেই আমার ভর্তি কার্যক্রম বা আমার ভর্তি প্রস্তুতি চলছে। ঢাকায় এসেছি, প্রথম সপ্তাহে ক্লাস করেছি, দ্বিতীয় সপ্তাহে ক্লাস করছি, সাপ্তাহিক একটা পরীক্ষা হতো। প্রথম সপ্তাহে ওই পরীক্ষায় 7ম হয়েছিলাম, দ্বিতীয় সপ্তাহে গিয়ে দেখা যাচ্ছে যে আমি 2য় হয়েছি, তৃতীয় সপ্তাহে আবার 3য় হয়েছি, চতুর্থ সপ্তাহে 1 মাসের সকল পড়ার উপর একটা পরীক্ষা হয়েছে, সেটাতে আবার সবার মধ্যে আমি 2য় হয়েছি। এইভাবে দেখলাম যে আমার মধ্যে আস্তে আস্তে কনফিডেন্স গ্রো করতে লাগলো যে না, আমি যে পড়ছি এই পড়া দিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভব এবং এভাবে পড়েও ঢাকা ইউনিভার্সিটিতে আমি একটা ভালো সিট পাবো। এবং 1 মাস যাওয়ার পরে মোটামুটি কোচিংয়ের যে টিচার বা আশেপাশের মানুষ ছিল এরা বুঝে গিয়েছে যে এই ছেলেটা চান্স পাবে। তো আমি ক্লাস শেষ করে যখন যেতাম তখন ওনারা আমাকে ডাকতেন। আরিফ ভাই নামে একজন ভাই ছিলেন, তো উনি বলতেন স্বাধীন পড়াশোনা কেমন চলছে, ভালোভাবে পড়তেছো তো, সমস্যা হলে জানিও, ঘুম বা খাওয়া দাওয়া বা পানির সমস্যা হলে বলো, বেশি বেশি পানি খাবা, খাওয়া দাওয়া ঘুম ঠিক রেখে পড়বা, তাহলে ভালো করবে। এবং আমার মনে পড়ে আমি 10-12 ঘন্টা করে পড়তাম প্রতিদিন, মানে ঘুম, খাওয়া দাওয়া আর বাইরে গিয়ে চা খাইতাম। আমরা 4 জন একটা রুম নিয়েছিলাম, আমরা বাইরে যেয়ে চা নাস্তা খাইতাম মাঝে মধ্যে। ওই চা নাস্তা খাওয়ার বাইরে বাকিটা সময় পড়াশোনা করতাম। কোচিংয়ে যেদিন যেতাম ওই দিন কোচিংয়ে 2 ঘন্টা ক্লাস করে এসে তারপর রেস্ট নিতাম, রেস্ট নিয়ে আবার পড়াশোনা করতাম। এখন কোচিংগুলোতে 2 ঘন্টা নামমাত্র ক্লাস দিলেও ক্লাস করা তো ওই 1 ঘন্টা, বাকি 1 ঘন্টায় ওই বড় ভাইরা অ্যাডমিশনের টাইমে হচ্ছে আমাদেরকে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে অনেক গল্প শোনাতো এবং তারা তাদের অভিজ্ঞতাগুলো বলতো, যেমনটা আমি এখন তোমাকে বলছি। সো সেগুলো শুনে অনেক অনুপ্রাণিত হতাম। 1 মাস 2 মাস যায়, মোটামুটি এখন আমি দেখি যে আমি পরীক্ষা দিলেই পারছি। তারপর যখন কোচিংয়ে ফাইনাল মডেল টেস্ট হচ্ছে, যে সব পড়া শেষ, লাস্ট 10টা পরীক্ষা হবে, ওই 10টা পরীক্ষাতেও দেখা গেল আমি 1, 2, 3-এর মধ্যেই প্রায় সবগুলো পরীক্ষায় ছিলাম। তখন আমি মোটামুটি বুঝে গিয়েছি এবং যখন আমরা বন্ধুরা বসে কথা বলতাম ওরা আমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতো, স্বাধীন এটার উত্তর কি, ওইটার উত্তর কি, ওইগুলোর উত্তর আমি খুব সহজেই দিয়ে দিতে পারতাম। তখন আমি বুঝলাম যে ভোকাবুলারি ধরলে পারি, সাধারণ জ্ঞান জিজ্ঞেস করলে পারি, ইংরেজি প্রশ্ন ধরলে বুঝি, বাংলা ব্যাকরণ মুখস্থ আছে, মুখস্থ আইটেমগুলোকে ভালো করে পড়েছি, তা আমাকে আর আটকায় কে। সো ওই অনুযায়ী ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে পরীক্ষা দিলাম, দিয়ে
শুক্রবারে পরীক্ষা ছিল আমাদের সকাল 10টার দিকে। শুক্রবারে সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টায় পরীক্ষা দিয়ে শনিবারে আমি বাসায় চলে যাই, যে রেজাল্ট যেমনই হোক খারাপ হলেও বাবা মায়ের সাথে থাকবো, কারণ খারাপ হলে ঢাকায় একা একা বাবা মা টেনশনে থাকতে পারে যে আমার ছেলেটা কি না কি করে ফেলে, এত পরিশ্রম করেছে। এবং আমি মানে খুব বেশি পরিশ্রম করেছিলাম, আমি না, যারাই চান্স পায় ওরা ওদের সর্বোচ্চটা দিয়েই চেষ্টা করে। তো পরবর্তীতে শ্রীমঙ্গল চলে গেলাম শনিবারে, এবং যাওয়ার পরে সোমবার রেজাল্ট দিবে দুপুর 12টায়। সো আমি এর মধ্যে তো প্রশ্ন মিলিয়ে বুঝে ফেলেছি যে আমার চান্স হবে। তো যেদিন রেজাল্ট দিবে 12টায়, ওই দিন আমাদের শ্রীমঙ্গল চৌমোহনাতে, শ্রীমঙ্গল তো অনেকেই বেড়াতে যায় ট্যুরিস্ট হিসাবে, ঘোষ ভান্ডার বলে একটা মিষ্টির দোকান আছে, আমি মিষ্টির দোকানের ভিতরে বসা, কারণ আমি জানি চান্স পাবো, চান্স পেলে আমি মিষ্টি নিয়ে যাবো, আমার যে পরিমাণ এমসিকিউ হয়েছিল আমার চান্স পাওয়ারই কথা। সো তখন পরীক্ষা দিয়েছি এবং দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার রেজাল্ট হয়েছে এবং আমি 590তম হয়েছিলাম। তো ওইটাতে চান্স পেলাম, পেয়ে মিষ্টি আমি একটা খেলাম, খেয়ে মিষ্টি নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার সময় আমাদের যে এলাকায় যখন রিক্সা নিয়ে ঢুকলাম, ঢোকার পরে আমি যারে পাচ্ছি তারই মিষ্টি খাওয়াচ্ছি যে মামা আমার তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স হয়ে গেছে। দৌড়ে বাসায় গেছি, বাসায় যে আম্মুরে বলছি যে আমার চান্স হয়ে গেছে, তো আমার মা আমাকে জড়ায় ধরছে, তা আম্মুরে মিষ্টি দিছি। আম্মু বলছে তোর নানাকে দিয়ে, তোর নানুকে দিয়ে, তোর মামাকে জানা। মানে আমার মায়ের কি এক আনন্দ যে তার ছেলে চান্স পেয়েছে। এবং আমাদের পরিবার থেকে কেউই মানে ইন্টারের পরে আর পড়াশোনা করে নাই, আমার নানা নানি দাদা দাদির ফ্যামিলিতে যারা আছে, আমিই প্রথম যে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছি। এবং আমার নানা খুব খুশি হয়ে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার 13,500 টাকা আমার নানা দিয়েছিলেন, যে এটা দিয়ে আমার নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে। সো আমার ওই দিনের কথা এখনো মনে আছে যে এটা কতটা আনন্দের, এটা তো আসলে এক্সপ্লেন করে বলার মতো না বা বুঝানোর মতো না। সো ওই জায়গা থেকে এই জিনিসটা শেষ করে আমি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ভর্তি হই, ঢাকা ইউনিভার্সিটিতে আসি, এসে তোমার কলা ভবনে ভর্তি হই। এর কিছুদিন পরে আবার ডি ইউনিটের পরীক্ষা হয়েছে, ডি ইউনিটেও আবার আমি 254তম হয়েছিলাম, এবং সেখান থেকে আবার আমি ব্যাংকিংয়ের চান্স পাই। তো আমি ঢাকা ইউনিভার্সিটির বি আর ডি ইউনিটে দিয়েছিলাম, 2 ইউনিটেই চান্স হয়েছে। পরবর্তীতে ব্যাংকিং থেকে আমি ওইটাতে পেয়েছিলাম ক্রিমিনোলজি, এটাতে পেয়েছি ব্যাংকিং। তো দুইটা থেকেই আমি ক্রিমিনোলজিতেও ক্লাস করেছি 1 মাস, তারপর ব্যাংকিংয়ে আবার ক্লাস করেছি, করে ব্যাংকিং থেকে বিবিএ এমবিএ শেষ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। সো ওই দিনের কথাটা আমার মনে পড়ে। তারপরে এসে লাইনে দাঁড়িয়েছি, টাকা জমা দিয়েছি, আমার কাগজপত্র জমা দিয়ে ভর্তি হয়েছি। ফার্স্ট দিন ক্লাসে গিয়েছি, ভিতরে মানে ভয় এবং মনে খুব আনন্দ যে ঢাকা ইউনিভার্সিটি আমার। তৎকালীন সময় আমরা একত্রে বন্ধুরা রাত্রে বেরোতাম হাঁটতে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি চত্বর, তারপর তোমার শহীদ মিনার, তারপর SM হল, পলাশী, মানে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে বেড়াতাম। তো ঘুরে বেড়াতাম, একজন আরেকজনের সাথে পরিচয় হতাম, যে বন্ধু আমার নাম স্বাধীন, আমার বাসা শ্রীমঙ্গল, আমি মৌলভীবাজার থেকে এসেছি, আমার জেলা। সো তাদের থেকে শুনতাম যে ওর নাম সুমন, ওর বাসা দিনাজপুর, তারপর ওর নাম রফিকের বাসা ময়মনসিং, মকবুলের বাসা সিলেট। তো এরকম অনেকের সাথে পরিচয় হয় এবং এভাবেই আমি আমার বিশ্ববিদ্যালয় জীবনে এগিয়ে যাই। সো তোমাকে বলছি এই ঘটনাটা বা এই স্টোরিটা হয়তো তোমাকে অনুপ্রাণিত করবে, এখান থেকে হয়তো তুমিও কিছুটা আইডিয়া পাবা। বাট মূল কথাটা যদি বলি, স্বপ্ন দেখতে হবে এবং এর জন্য হার না মানা পরিশ্রম করতে হবে 4-5টা মাস। বাবা মায়ের কথাটা মাথায় রাখতে হবে যে আমি চান্স পেলে এই 2টা মানুষ কত খুশি হবে, এবং মাথায় রাখতে হবে যে পড়তে গিয়ে অনেক সময় বিরক্ত লাগবে, পড়তে গিয়ে অনেক সময় হবে যে থাক এত পরে যদি চান্স না পাই। পড়তে গিয়ে নিজের যোগ্যতা নিয়ে অনেক সময় নিজের মধ্যে প্রশ্ন আসবে যে ভোকাবুলারিতে আমার মনে থাকে না, আমি কি পড়লে পারবো, এত তথ্য কি মনে রাখতে পারবো। আমার মনেও হতো যে শ্রীমঙ্গল থেকে আইসা ঢাকায় কিভাবে চান্স পাবো, কিন্তু দেখো ঢাকার অনেক শিক্ষার্থী ঢাকার ভালো ভালো কলেজে পড়েও চান্স পায় নাই, আমি পেয়েছি। তার মানে কি, পরিশ্রমীরা মেধাবীদের হারিয়ে দেয় যখন মেধাবীরা পরিশ্রমীতে গাফিলতি করে। তার মানে তুমি যদি পরিশ্রম করো তাহলে তুমিই মেধাবী, তোমারই বিজয় হবে, তুমিই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। সো তোমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য, তোমাকে মোটিভেট করার জন্য সর্বদা স্বাধীন ভাই প্রস্তুত আছে। যে কোনো ধরনের পরামর্শ বা সাজেশনের জন্য আমাদের পেজে SMS করবা, আমি সর্বাত্মকভাবে সাহায্য করব তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার জন্য। আসসালামু আলাইকুম।